বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা আমির। দর্শক, বাংলা লিংকের সৌজন্যে এই বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় থাকছে বাংলা ভাষার ভবিষ্যৎ। এবং সেই ভবিষ্যৎ নিয়েই আজ আমরা কথা বলতে চাই। ভবিষ্যৎটা কি আসলে প্রমিত বাংলায় নাকি আঞ্চলিকতায়? কারণ এই নিয়ে বিতর্ক বহু বছরের। কেউ বলেন প্রমিত বাংলাই আসলে কথা বলা উচিত, সাহিত্যের চর্চা করা উচিত। আবার কেউ কেউ মনে করেন সাহিত্যে আসলে আঞ্চলিকতার চর্চা হতেই পারে, যে যেভাবে কথা বলে সাহিত্যে আসলে সেটাই ফুটে তোলা উচিত বলে অনেকেই মনে করেন। শুধু যে সাহিত্য তা কিন্তু নয়, কবিতা আছে, সাথে উপন্যাস রয়েছে, এবং আমরা আসলে দৈনন্দিন যে ভাষাটি আসলে ব্যবহার করি, বন্ধু বান্ধব থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস আদালত, আমরা মুখের যে ভাষাটি ব্যবহার করি সেটি আসলে হওয়া উচিত, অনেকের তাই ধারণা। সুতরাং একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয় যে প্রমিত উচ্চারণে আমরা কথা বলবো নাকি আমাদের আঞ্চলিকতাটাকেই প্রাধান্য দিব। হ্যাঁ, সেই বিতর্ক আসলে রয়েছে, দ্বন্দ্বটা আসলে রয়েছে, কিন্তু সেই বিতর্ক বা দ্বন্দ্বকে চাপিয়ে অনেকেই বলে থাকেন যে আঞ্চলিকতা আসলে শেকড়ের টান, আর প্রমিত বাংলায় কথা বলা এটি আসলে অনেকটা ভাষার চর্চা বলা যায় বা আধুনিকতার চর্চা। এই নিয়ে বিতর্ক রয়েছে। যেমন বিতর্ক আসলে ছিল রবীন্দ্রনাথের সময়, যেমন বিতর্ক আসলে আমরা দেখতে পেয়েছি আমাদের যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি যখন তার নাটকে একেবারে আঞ্চলিকতাকে পুরোপুরি নিয়ে আসলেন, অনেক ধরনের বিতর্ক আমরা দেখতে পেলাম। কিন্তু এক পর্যায়ে এসে আবার দেখতে পেলাম অনেক প্রশংসাও তিনি কুড়াচ্ছেন, অর্থাৎ সমালোচনা যেমন ছিল তেমনি আসলে তাই নিয়ে অনেক ধরনের প্রশংসাও ছিল। তো এই যে আসলে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মাঝেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এবং আমাদের যে আজকের যে বিষয় এবং আপনি যে উদাহরণটি দিলেন সেটি নিয়ে আসলে আমরা দুজন অতিথির সঙ্গে কথা বলবো। অতিথির সঙ্গে কথা না বললে আসলে বিষয়টি জমে না, এবং এই জমানোর জন্যই আমাদের সঙ্গে আজকে দুজন শিক্ষক যুক্ত হয়েছেন। একজন আমার ডান পাশে রয়েছেন ফারজানা নাজ স্বর্ণপ্রভা, তিনি রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, এবং আমার বাম পাশে রয়েছেন রাশেদ চৌধুরী, তিনিও রয়েছেন ঢাকা কলেজের সহকারী অধ্যাপক হিসাবে, সহযোগী অধ্যাপক হিসাবে এবং ভাষাবিদ এবং একই সঙ্গে শিক্ষক। আমরা কথা বলবো এই দুজন অতিথির সঙ্গে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আসলে বিষয়টাই যেহেতু বাংলা ভাষার ভবিষ্যৎ, তাই ভাষা নিয়ে আলাপ করতে হলে দুজন শিক্ষককেই আসলে লাগে, সেজন্যই আসলে আজ আপনাদেরকে বিশেষভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই রাশেদ চৌধুরী, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, মানে রবীন্দ্রনাথের লাবণ্য, অমিত, তারা আসলে যে ভাষায় কথা বলবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের কুবের কিংবা কপিলা, তারা তো একই ভাষায় কথা বলবে না। এখন কি শুধুমাত্র তাদের যে ডায়ালগ সেখানেই আসলে আঞ্চলিকতা থাকবে, নাকি পুরো সাহিত্যটি আসলে প্রমিত বাংলায় রচিত হলে ভালো হয়? আপনার কাছে আসলে কি মনে হয়? বাংলা ভাষার ভবিষ্যতের কথা একটু পরে আসি। অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনাদের চ্যানেলের যারা দেখছেন, আমাকে যারা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, এবং ভাষা নিয়ে আমি আসলে দীর্ঘদিন ধরে কাজও করছি, আমার সাথে অনেক ভাষাবিদরাই কাজ করেন, তাদেরও আমি যেটি অভিমত বলে মনে করি, সাহিত্য ক্ষেত্রে আমাদের প্রমিত রীতি এবং আঞ্চলিক রীতি দুটোই চলতে পারে। মূল বিষয়টি হচ্ছে যে যেখানে যেটি প্রয়োজন, একটা চরিত্রের প্রয়োজনে সে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। আবার যিনি প্রমিত রীতিতে কথা বলবেন সেই রীতিটিও চলতে পারে। এখন আপনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আমরা প্রমিত রীতিতে কথা বলবো সাধারণ মানুষ, নাকি আমরা আঞ্চলিক রীতিতে কথা বলবো? সেই প্রসঙ্গে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমাদের আলোচনাটা আরেকটু প্রলম্বিত হতে পারে। সেই বিষয়ে আসলে জানতে চাই। এখন তো খুব ইংরেজির ব্যবহার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই বছরই বাংলা একাডেমি তার ডিকশনারিতে অনেকগুলো ইংরেজি শব্দ যুক্ত করেছে, যেগুলো এখন আসলে বাংলায় আমরা বলছি। তো আস্তে আস্তে কি এই অন্য ভাষা আমাদেরকে দখল করছে, নাকি ওই মিলাইবে একই সাথে এগিয়ে যেতে হবে, সেই জায়গার দিকেই আসলে আমরা এগোচ্ছি? আসলে ভাষা হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, এবং আমাদের যে উৎস আছে ভাষার, সেই উৎসের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে বিদেশি শব্দ আছে, এবং এই বিদেশি শব্দগুলো আমাদের প্রতিনিয়ত আরও নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে, এবং সেটা হবে পরবর্তী সময়েও। তো সেই বিদেশি শব্দগুলো কিন্তু আমাদের শব্দের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। এখানে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, এখানে আসলে সমন্বয়ের ব্যাপার, এবং সেই শব্দগুলোকে গ্রহণ করে আমরা আরও সমৃদ্ধ হচ্ছি।
অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এপার বাংলা আর ওপার বাংলারও একটা ভাষার ব্যবহারের বৈপরীত্য রয়েছে, সেই বিষয়ে নিশ্চয়ই আমরা জানবো সুকন্যা। আমাদের সঙ্গে আরেকজন অতিথিও রয়েছেন, আমরা একটু তার কাছে প্রথমে জেনে নেই যে এবছর আপনার নতুন একটি বই এসেছে এবং সেটি নাটক। যদি সেই নাটকের নাম ধরেই আমরা যদি বলি, সেখানে আসলে কোন ভাষাটাকে আপনি প্রাধান্য দিয়েছেন, আঞ্চলিক নাকি প্রমিত ভাষা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার এবার প্রথম বই প্রকাশ হয়েছে, মঞ্চনাটক, মৌলিক মঞ্চনাটকের বই। বইটির নাম রাঙাবালি। তো এখানে আসলে দুটো ভাষার প্রয়োগই ঘটেছে। যখন আমি যখন ন্যারেট করছি, বর্ণনা দিচ্ছি, তখন প্রমিত ভাষাটাকে ব্যবহার করেছি। আর যেহেতু গল্পটা একটি নির্দিষ্ট অঞ্চলের, সেই অঞ্চলের মানুষ যখন কথা বলেছে, তখন শুধুমাত্র সেই অঞ্চলের আঞ্চলিক ভাষাটাকে ব্যবহার করেছি। তার মানে দুটো ভাষাকেই আমি একই সাথে আমার লেখায় তুলে এনেছি। মানে মঞ্চে যখন একটা বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছে এবং গুটি কয়েক অভিনেতাদের মধ্য থেকে, তখন আসলে নারীর যেটি আপনি বলছিলেন, অর্থাৎ শ্রুতিধর যাকে আমরা বলি, তিনি থাকছেন প্রমিত ভাষায়। এই যে দুই ভাষার যে একটা মেলবন্ধন বলি বা মিল বলি বা পার্থক্যই বলি, এই দুটো ভাষাটাকেই একই প্ল্যাটফর্মে দাঁড় করানোর কারণটাও একটু জেনে নেই। কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা হয়, আঞ্চলিক ভাষা বলি আমরা যেটাকে। তো এই যে ভিন্ন ভিন্ন ভাষায় আমরা ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ কথা বলছি, তো একটা অঞ্চলের মানুষের ভাষা অন্য একজন অঞ্চলের মানুষের বুঝতে কিন্তু সমস্যা হয়, কষ্ট হয়, মিলে না। অনেক ক্ষেত্রে অনেক কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের লেখার ক্ষেত্রেও অর্থটাকে প্রমিত ভাষায় বুঝিয়ে দিতে হয়। তো এটা একটা ব্যাপার। আর যখন আমি ন্যারেটর হিসেবে বা বর্ণনাকারী হিসেবে যখন আমি উপস্থাপন করছি বর্ণনাটুকু, তখন যদি আমি সার্বজনীন ভাষাটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে আর বুঝিয়ে দেবার ব্যাপারটা আলাদা করে থাকে না। এটা একটা ব্যাপার। সকলের কাছে পৌঁছানোর জন্য আমার মনে হয় একদম প্রমিত যে বাংলা ভাষাটা, সেটা খুব জরুরি। আর যখন একটা অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলের কিছু মানুষ কথা বলছে, তখন যদি আমি তাদের মুখ দিয়ে প্রমিত ভাষাটাকে প্রকাশ করি, সেটা আসলে বেখাপ্পা মনে হয়। কারণ আমরা সাধারণ জীবনযাপন প্রক্রিয়া যেটা আমাদের, সেই জীবনযাপন প্রক্রিয়ায় আসলে আমরা প্রমিত ভাষায় কথা বলি না। আমি যে অঞ্চলে জন্মেছি, আমার মা যে অঞ্চলের ভাষায় কথা বলে, আমি সেই অঞ্চলের ভাষায় কথা বলি, প্রত্যেকে আমরা। কিন্তু আমরা যখন কোনো একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যাই, কোনো একটা অনুষ্ঠানে যাই, কিংবা লিখিত কোনো ফরম্যাটে কথা বলি, তখন আমরা প্রমিত বাংলা ভাষাটাকে ব্যবহার করি। এবং আমার কাছে মনে হয় এটাই যথেষ্ট সঙ্গত এবং যুক্তিপূর্ণ। দ্বন্দ্ব তো রয়েছে এই ভাষায়, আমার মনে হয় বানানেও কিন্তু একই দ্বন্দ্বই আমরা সব সময় আসলে ফেস করি, যে আসলে বাংলার যে ভাষা আমরা ব্যবহার করি আসলে সেটার বানানটা আসলে কি হবে। যেমন বাংলা একাডেমি, এখানে আমরা দীর্ঘইকার ব্যবহার করব না হ্রস্বইকার ব্যবহার করব, কেউ বলে হ্রস্বইকার সঠিক, কেউ দীর্ঘইকার, এরকম অনেক রকমের শব্দ রয়েছে। বানানেও একটা আমাদের গন্ডগোল হয়েই যায়। তো সেই ক্ষেত্রে এইখানে আসলে বানান রীতিটাও তো প্রয়োজন। মানে আমরা যখন ঈদ মোবারক বলি, দীর্ঘই দিয়ে বলবো ঈদ না রস্বই দিয়ে বলবো ঈদ? আসলে বাংলা বানানের বিধান আছে, যে রীতিগুলো আছে বাংলা বানানের, সেই রীতিগুলো আমাদেরকে জানতে হবে। আমি একজন শিক্ষক, আমি ঢাকা কলেজে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আমি চাকরি করছি। তো দীর্ঘদিন শিক্ষকতা করতে গিয়ে আমি দেখেছি আমার শ্রেণীকক্ষের ছাত্রদের পাশাপাশি আমি সাধারণ মানুষের সাথেও মেশার ক্ষেত্রে আমি ভাষার বিষয়গুলো খুব লক্ষ্য করি গভীরভাবে। এবং একটি বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ছাত্রছাত্রী বা শিক্ষিত মানুষ এরকম আছেন যাদের বাসায় আপনি অনেক ইংরেজি ডিকশনারি পাবেন, কিন্তু বাংলা একাডেমির একটি অভিধান, বাংলা অভিধান হয়তো তার বাসায় নেই। আপনি অনেক শিক্ষিত জন পাবেন যার বাসায় হয়তো বাংলা বানানের নিয়মকানুন এই গ্রন্থটি নেই। এখন নিয়মকানুন না জেনে একজন মানুষ কিভাবে বাংলা ভাষার অজস্র শব্দকে আয়ত্ত করবে? একটি একটি করে শব্দকে তো একজন মানুষের পক্ষে শিখে নেওয়া সম্ভব নয়, এটা অসম্ভব প্রায় একটা কাজ। তাহলে তাকে কি করতে হবে? আমাদেরকে বাংলা বানানের যে বিধিবিধান, নিয়মকানুনগুলো আছে, এগুলো আমাদের জানতে হবে। সেক্ষেত্রে বাংলা বানানের নিয়মকানুন অধ্যয়ন করতে হবে, সেটা তার বাসায় সেই বইটি থাকতে হবে। তো অনেক শিক্ষিত লোক আছে যার কাছে সেটি নেই, যার জন্য তারা এই বাংলা বানানের বিধিবিধানগুলো জানেন না
এবং তারা সেই ক্ষেত্রে বানানের সঠিক প্রয়োগও তারা করতে পারেন না। ক বছর আগে যে বানানটাকে সঠিক মনে করলাম, ক বছর পরে সেই বানানটাকেই আবার আমরা মনে করছি শুদ্ধ নয়। এই যে বিষয়টি, এটিকে আসলে সমাধান করা যায় কিভাবে? এক্ষেত্রে আমি যেটা মনে করি যে বাংলা বানানের নিয়মকানুন নির্ধারণের জন্য একটি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থাকতে হবে। আমরা যদি আমাদের দেশের বাইরেও দেখি, কারণ আমাদের বাংলাদেশের বাইরেও বাংলা ভাষা রয়েছে, আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলে রয়েছে। সেখানে আপনি দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয় এক ধরনের নিয়ম দিয়েছে, আবার আনন্দবাজার পত্রিকা তারা ভিন্ন রকম করছে। আমাদের বাংলাদেশেও আমরা এরকম প্রচেষ্টা দেখেছি। বাংলা একাডেমি যে নিয়মটি দিয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান তারা হয়তো তাদের ভিন্ন একটি রীতি, কোনো কোনো পত্রিকা ভিন্ন একটি রীতিতে তারা ব্যবহার করার চেষ্টা করছে। আমি মনে করি যে বাংলা বানানের রীতি এটি অবশ্যই বাংলা একাডেমিক কর্তৃক প্রণীত যে রীতি, সেটিতেই সবাইকে গ্রহণ করা উচিত এবং সেটিকেই সবাইকে প্রয়োগ করতে হবে। সেটি প্রয়োগ করতে হবে। আপনার বইটি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনার হাতে বই দেখতে পাচ্ছি অনেকগুলো, এবার এসেছে সবগুলো? আমি আসলে দীর্ঘদিন বাংলা বানান এবং উচ্চারণ নিয়ে কাজ করছি। তার মধ্যে আমার এই 4টি বই পর্যন্ত প্রকাশিত হয়েছে বানান এবং উচ্চারণ বিষয়ে। তার মধ্যে এই বছর প্রকাশিত যে বইটি, সেটি হচ্ছে বাংলা বানানের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। এই বইটি এবছর প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের প্রাত্যহিক ব্যবহার্য যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর তালিকা যেমন রয়েছে, তেমনি শুদ্ধ বানানে বাংলা ব্যবহারের জন্য শিক্ষার্থীদের করণীয় সে ধরনের নির্দেশনা রয়েছে। শুদ্ধ বাংলা ব্যবহারে পেশাজীবীদের করণীয় কি, সে ধরনের নির্দেশনা রয়েছে। সংস্কৃত শব্দ চেনার নিয়মাবলী, এ ধরনের বিবিধ প্রাসঙ্গিক বিষয় রয়েছে। এর আগের প্রকাশিত যে গ্রন্থগুলো যদি সংক্ষেপে আমি একটু বলি, তার মধ্যে রয়েছে বাংলা বানান কি লিখবো, কেন লিখবো। এই গ্রন্থটিতে মূলত যেই বানানগুলো আমাদেরকে বিভ্রান্ত করে, যেমন ধরুন যে সর্বজনীন, সার্বজনীন, এই দুটি শব্দের মধ্যে কোনটি সঠিক, নাকি দুটোই সঠিক? দুটোই যদি সঠিক হয়, কোন ক্ষেত্রে কোনটার অর্থ কী? আমরা যে অপেক্ষা, প্রতীক্ষা, কোন ক্ষেত্রে কোন শব্দটি ব্যবহার করব, এই জাতীয় যে শব্দগুলো আমাদেরকে বিভ্রান্ত করে, সেই শব্দের অর্থসহ সহজ ব্যাখ্যা এই বাংলা বানান কি লিখবো, কেন লিখবো এই গ্রন্থে। অর্থাৎ মানে শুদ্ধভাবে কথা বলার জন্য, বাংলাটাকে ভালোভাবে শিখবার জন্য, বানানটাকে সঠিকভাবে প্রয়োগের জন্য এই বইগুলো আসলে ভীষণ জরুরি। নিশ্চয়ই আসলে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে সুকন্যা। আমরা দর্শক বিরতি নিব। তার আগে আমাদের যে দুজন অতিথি যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের বিষয়টি ছিল বাংলা ভাষার ভবিষ্যৎ। নিশ্চয়ই পরবর্তীতে আরো এই বিষয়ে আলাপ করতে পারবো, তবে তার আগে দর্শক নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। আমাদের সঙ্গে থাকবে। বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠান থেকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি অন্তরা বিশ্বাস। আমাদের আজকের যে বিষয় বাংলা ভাষার ভবিষ্যৎ, সেই বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম। দুজন শিক্ষক ছিলেন এর আগের পর্বে। এবারে আমরা আরও দুজন লেখকের সঙ্গে কথা বলতে চাই, এই বিষয় নিয়ে কথা বলতে চাই। তার আগে একটু জানাতে চাই যে এই বইমেলায় আসলে আজকের দিনেও অগণিত পাঠক এসেছেন এবং পাঠকের সংখ্যা একেবারে অন্য দিনের তুলনায় খুব বেশি কম নয়, তবে একেবারে উপচে পড়া ভিড় এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমার সঙ্গে এই মুহূর্তে একজন লেখক আছেন এবং তিনি কবিও বটে, লিলি হক। তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আমরা দুটি বই দেখতে পাচ্ছি, একটি হচ্ছে কবিতার বই, আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি ভালোবাসার ভালোবাসার তাঁতরুমালি। বইটিতে কি আছে সেটি আসলে শুনতে জানতে চাই। অর্ধ শতাব্দী ধরে প্রথমে সবাইকে শুভ বইমেলা জানাচ্ছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে চয়ন প্রকাশন, চয়ন সাহিত্য ক্লাব ও চয়ন সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে আকুল প্রাণের বকুল ভালোবাসা। সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন ভালোবাসার তাঁত রুমালে। তো তাঁতিরা তো সুতো দিয়ে শাড়ি বোনেন তাঁতের, আচ্ছা, আর আমি শব্দ দিয়ে বুনেছি আমাদের গুণীজনদের, যারা ছিলেন উজ্জ্বল নক্ষত্র এই বাংলা ভাষার সাহিত্যের আকাশে উজ্জ্বল তারকা, এবং তারা ছিলেন ঐশ্বর্যমণ্ডিত। বর্ণমালার হীরাচুনি পান্না কুড়িয়ে আমি তাদেরকে বুনেছি। ওই 53 বছরে যেমন সুফিয়া কামাল খালাম, অধ্যাপক আনিসুজ্জামান ভাইয়া, আক্তার ইমাম আপা, নীলিমা ইব্রাহিম আপা, হুসনা বানু খানম আপা, এই সমস্ত গুণীজনদের নিয়ে এই বইটি প্রকাশিত হয়েছে ভালোবাসার তাঁতরুমালে অমর একুশে বইমেলায়। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ছবিগুলো আমি দিয়ে দিয়েছি। আপনার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে তাদের, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। জি জি জি, এটি আমি
মহাকালের ফসিল হিসেবে আমি নিয়েছি, যাতে এই পৃথিবী যতদিন থাকবে প্রকৃতির রং থাকবে সবুজ এবং রজনীগন্ধা বিলাবে সুবাস। কোনো না কোনো লাইব্রেরিতে শতাব্দীর পর শতাব্দী থাকবে এই বইগুলো, এবং আগামী প্রজন্ম জানতে পারবেন যে কারা ছিলেন আমাদের বাংলা সাহিত্যকে ঋদ্ধ করতে, সমৃদ্ধ করতে, আমাদের কথা কবিতা কথা সাহিত্যকে, আমাদের যে কথা সাহিত্যের যে ঘর গেরস্থালি তা সমৃদ্ধ করবার জন্য তারা পৃথিবীতে এসেছিলেন, কারণ তারা আমাদের লোক, আমাদের সাহিত্যে, এবং তারা আমাদের গৌরব। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখবার রয়েছে, যেমনটি আসলে আপনাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শিখবার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে আরও একজন লেখক রয়েছেন, আতাউর রহমান চৌধুরী, তার কথা শুনবো, কিন্তু তার আগে শুনতে চাই সুকন্যার কথা। সুকন্যা রয়েছে বইমেলার অপর প্রান্তে। বইমেলার অপর প্রান্ত থেকে সুকন্যা জানাবেন সেখানকার খবরাখবর। অসংখ্য ধন্যবাদ অন্তরা আপনাকে। আপনি যেমন লেখকের সঙ্গে কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন তাদের লেখনীর ভাষা, হৃদয়ের অনুভূতি, আমিও লেখকের সঙ্গে কথা বলছিলাম। এই মেলায় তো প্রতিদিন নতুন তরুণ লেখকদের বই বের হচ্ছে, প্রতিদিন নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে, এবং ঠিক সেরকমই দুজন লেখকের সঙ্গে কথা বলছিলাম। একজন রয়েছেন রুষা চৌধুরী এবং আরেকজন রয়েছেন আমিনুল ইসলাম আকাশ। একজন লিখেছেন ছোট গল্প এবং আরেকজন লিখেছেন কবিতা। শুরুতে রুষা চৌধুরীর সঙ্গে ছোট্ট করে একটু বলতে চাই যে কবিতার বিষয় বলি কি থাকছে। আমার কবিতার বিষয় বলি, ধন্যবাদ প্রথমে জানাচ্ছি। আমার কবিতার বিষয় বলি হচ্ছে চিরন্তন বিষয় নারী এবং অসম্ভবভাবে ভালোবাসা। বাংলায় আমার কাছে আমি মনে করি যে আমরা মানুষ সবার আগে, কিন্তু মানুষ হতে গেলেও যে একটি ছোট্ট পরিচয়, ছোট বলবো না আসলে, ছোট করে দেখা হলো আমাদের আসল পরিচয় নারী। নারী কিভাবে মানুষ হয়ে উঠলো এবং প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তির পরেও মূল সুরটা নারীর জীবনে ভালোবাসা। আরেকজন লেখক রয়েছেন, তার সঙ্গে একটু ছোট্ট করে কথা বলে নিতে চাই। ছোপ ছোপ শার্টগুলোর আত্মকথন কি থাকছে? ছোপ ছোপ শার্টগুলোর আত্মকথন, এটি মূলত আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। আমি শুরুতে চিন্তা করেছিলাম যে এই বই মেলাতে আমি একটি প্রেমের কাব্যগ্রন্থ বের করব, কিন্তু তার মধ্যেই যখন 2024-এর জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল, তার উপর বেস করে এই ছোপ ছোপ শার্টগুলোর আত্মকথন এখানে স্থান পেয়েছে। অনাচার, অবিচার, দুর্নীতি, অপশাসন এবং স্বৈরশাসনের যে প্রক্রিয়াটা, তার বিরুদ্ধে কিছু প্রতিবাদী কবিতা। এছাড়াও গত বছর আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে একটা মানবভ্রূণ কুকুরের মুখে দেখা গেছে, এর উপর ভিত্তি করে আমি দুইটা কবিতা এখানে লিখেছি, এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের উপর বেস করেও এখানে একটা কথা লেখা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই বইটা নিয়ে আমরা কথা বলতে পারবো। আমাদের সঙ্গে রয়েছেন অন্তরা বিশ্বাস, আমরা তার কাছে চলে যাব যে সেখানে তার কাছে কি আছে লেখক, পাঠক এবং প্রকাশকের অভিব্যক্তি। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বইমেলার অপর প্রান্তের খবরাখবর জানতে পারলাম এবং সেই সাথে লেখকের কথাও আসলে শুনতে পারলাম। আসলে আতাউর রহমান চৌধুরী, তিনি আসলে ছড়া লিখেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। কি রয়েছে এই বইটিতে একটু জানতে চাই একদম ছোট্ট করে। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। এই বই ছড়ার গ্রন্থটি আসলে সব বয়সী পাঠকের জন্য, বাচ্চাদের জন্য যেমনি আছে, মাঝবয়সী এবং যারা রাজনৈতিক সচেতন, যারা দেশকে ভালোবাসেন, সবার জন্যই ছড়া আছে এখানে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে শুরু হবে বইমেলা প্রতিদিন। নিশ্চয়ই প্রতিদিনই দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাত্র 319 টাকায়